ইচ্ছে থাকলে উপায় হয়। গতকাল আরএফডিএলে ফাইনালে হেরে যাওয়ার পর ইস্টবেঙ্গল, আজকে সকালে দেখলাম বিভিন্ন খবরের কাগজ ইস্টবেঙ্গলের খেলা নিয়ে অনেক নিন্দে করেছে এবং বেশ কিছু ফ্যান দেখছি আহ, অখুশি। আমার যে টুইটার ফোরামে আমি লেখালেখি করি সেখানে অনেকে অনেক কিছু ওপেনলি লিখেছে, অনেকে আমাকে ডাইরেক্ট মেসেজ করেছে। তো একটা ব্যাপার বলবো, যেটা আমি বারবার বলে আসছি, ইচ্ছে থাকলে উপায় হয়। ইচ্ছে থাকলে উপায় হয় কেন বলছি? যেমন ধরুন আজকে দুপুরবেলা একটা সময় ভাবলাম যে সবাই এত লিখছে, এগুলো লিখে লিখে বারবার বোঝানো মুশকিল, তো একটা অডিও করি। তাও ভাবলাম না, আমার একটা ব্যক্তিগত একটা কাজ আছে। কি কাজ? গত জানুয়ারি মাসে যখন কলকাতায় গিয়েছিলাম একটা ব্যক্তিগত কাজে, তখন একটা ছোট হারমোনিয়াম সেন্ট্রাল কলকাতা থেকে কিনে এনেছিলাম। ওটাকে ঠিক হারমোনিয়াম বলে না, ওটা টেকনিক্যাল নাম হচ্ছে ডুলসেটিনা বা ডালসেটিনা। তো বেশ কিছুদিন বাজানো হয়নি, মানে কেন তারপর একবার যেতে হয়েছিল কলকাতায়, তারপর আসার পর যে কোনো কারণ হোক ওটা ব্যবহার করা হয়নি। তো সেদিন হঠাৎ খেয়াল করলাম যে দুটো চাবি বসে গেছে, যে কিজ। এবার বাজাতে গেলে প্যাঁ প্যাঁ আওয়াজ, যেহেতু অলরেডি বসে আছে। তা ভাবলাম আবার এটাকে বয়ে নিয়ে যেতে হবে কলকাতায় সারানোর জন্য। তা ভাবলাম একবার দেখি, একটা ইউটিউবে সার্চ করে দেখি যে এগুলো রিপেয়ারিংয়ের কোনো ব্যবস্থা আছে কি না। তারপর সার্চ করতেই দেখলাম একজন একটা ছোট্ট ভিডিও পোস্ট করেছে এই ধরনের ডুলসেটিনা হারমোনিয়াম রিপেয়ারিং এবং ঠিক ওই চাবি বসে যাওয়া। তো দেখলাম সে খুললো, হারমোনিয়ামটা খুলে মানে আনস্ক্রু করলো, করে ওই চাবির যেসব লিভার আর্ম আছে ওটা সরে যায়, বেসিক্যালি ওখানে স্লট থাকে, সরে যায়। যে কোনো কারণে ওটা শিপমেন্টের সময় হতে পারে বা ঠান্ডা গরম যে কোনো ব্যাপারেই হতে পারে। তো সুন্দর বুঝিয়েছে। তো আমি দুপুরবেলা বসে বসে ওই স্ক্রু দিয়ে খুলে খুলে তারপর ঠিক করলাম, করে পুরোটা অ্যাসেম্বল করেছি। আবার করে আবার চাপতে গিয়েছি, দেখি আবার একটা চাবি বসে গেছে, আবার পুরোটা খুলতে হলো। খুলে ভালো করে বুঝে এবার ঠিকঠাক করলাম। দেখা যাক কতদিন চলে। তো ব্যাপারটা হচ্ছে, দেখুন আমি তো জন্মে হারমোনিয়াম খুলিনি, কিন্তু ওই ইউটিউব খুঁজে মোটামুটি একটা সমাধান বার করলাম। তো ইস্টবেঙ্গলের সমস্ত সমস্যা রয়েছে সেগুলো অনেকটাই কিন্তু সমাধান করতে পারে চাইলে। ইস্টবেঙ্গলের যে কর্মকর্তারা আছে, সে ক্লাবের তরফেই হোক বা ইমামির তরফে, সেটা সম্ভব। এখন অনেকেই বলে যে আপনি একটু বলুন না কীভাবে মার্চেন্ডাইজিং করা যায়, কীভাবে আরও অর্থ উপার্জন করতে পারে ক্লাব। একটা ফ্যান মাঝে মধ্যে ইউটিউবে লেখে। তো আমি একটা জিনিস বলি কি, ধরুন আপনারা অনেক সময় মন্দিরে গিয়ে দেখবেন ক্ষুধার্ত বাদর রয়েছে, তাকে আপনারা চানা কলা কিনে খেতে দেন। তা আপনি যদি হঠাৎ করে তার হাতে কিছু ক্যাশ ধরিয়ে দেন, তখন সে কী করবে? যদি কিছু ক্যাশ ওর হাতে ধরিয়ে দেন, দেন, তো দেখবেন ও টাকা ফাকাগুলো নয়ছয় করবে। তো শিক্ষাটা আগে আসে, তারপর আসে অর্থোপার্জন। আপনার নিজের ব্যক্তিগত জীবন দেখুন। আপনি যদি এই মুহূর্তে অর্থোপার্জন করছেন, ধরলাম, তো আপনি কি জীবনের শুরুর থেকে অর্থোপার্জন করছেন? তা কিন্তু নয়। প্রথমে আপনি স্কুলে গেছেন, শিক্ষা অর্জন করেছেন, তারপর আপনি অর্থোপার্জন করছেন। আগে জ্ঞানটা আসে, তারপর অর্থ আসে। তো ইস্টবেঙ্গলের যে অর্থের যেই সমস্যা, সেই সমস্যাটার সমাধান তো অনেকে আলোচনা করেছে এর আগে। নতুন করে আর কী বলবো? আর সত্যি কথা বলতে গেলে মানে অনেকেই আমি দেখেছি, বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন শো হয়েছে এই সিজনের শুরুতে, অনেকেই বিভিন্ন প্রেজেন্টেশন নিয়ে এসে অনেক কিছু উপস্থাপন করেছে, কিন্তু সেখানে অনেক ত্রুটি রয়েছে। কেননা প্রত্যেকটা সমস্যারই বা সমাধানের কিছু চ্যালেঞ্জেস থাকে। সেটা দেশ, কাল, পাত্র বিভিন্ন তার ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট। তো কলকাতার ক্ষেত্রে বা ভারতের ক্ষেত্রে, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কোন কোন সমস্যার কী কী সমাধান হতে পারে, সেটা একটু ভালো করে তলিয়ে না দেখলে এগুলো বলা অর্থহীন। মানে ওই বেকার সময় নষ্ট করা হয়, যেগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেল করেছে অতীতে এবং আগামী দিনও আশা করি করবে। ফালতু সময় নষ্ট। কিন্তু
সমস্যার সমাধান সম্ভব। আমি যেটা বলতে চাইছি যে আমি 5 মিনিটে ফালতু কথা বলে তো লাভ নেই। আমার সময় নষ্ট, আপনাদের সময় নষ্ট। কিন্তু সমাধান সম্ভব। এবার দেখতে হবে কোনগুলো ফিজিবল। মানে ফালতু কথা বলে লাভ নেই না? তো এবং সবচেয়ে বড় ব্যাপার, ইস্টবেঙ্গলে যে ক্লাব কর্তারা রয়েছে বা ইমামির কর্তারা, তারা যদি একটু শিক্ষিত হয়, ঠিকঠাক করে ভাবে, তারা নিজেদের মাথা খাটিয়ে বার করতে পারবে অনেক সমাধান, তাদের বলার দরকার নেই। তো ঘটনা হচ্ছে যে আমরা কয়েকদিন ধরে দেখছি ইস্টবেঙ্গলের যে কোচ কোয়াদ্রাত, উনি বিভিন্ন খবরের কাগজে ইন্টারভিউ দিচ্ছেন। উনি বলছেন যে মুম্বাই আর মোহনবাগান, সুপার জায়ান্ট এরা নাকি ভারতের রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, মানে উনি প্রথমে হাত তুলে দিয়েছেন। এরপর 5-6 গোল খাবে ইস্টবেঙ্গল, বলবে আমি তো আগেই বলেছিলাম যে এরা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, তো আমাদের 6 গোল খেয়ে আমাদের কোনো লজ্জিত হওয়ার কোনো কারণ নেই, বলবেন। এরপর 6 গোল খাবে ইস্টবেঙ্গল এবার, মানে হাই চান্স আছে ইস্টবেঙ্গল 6 গোল খাওয়া। তো ঘটনা হচ্ছে যে এক ফ্যান দেখলাম টুইট করে আমাকে লিখেছে যে দাদা কিছু বলা যায় না, বললে তো অনেকে স্ক্রিনশট নিয়ে এটা ওটা নিন্দে করে। আমি জানি না, মানে আপনারা কি কেউ ইলেকশনে দাঁড়াচ্ছেন? মানে এবার কি দাঁড়িয়েছেন? মানে মানে পঞ্চম দফা বা ষষ্ঠ সপ্তম দফা কি আছে আপনাদের? মানে কেউ কি আপনারা দাঁড়িয়েছেন? মানে এত ভয় কিসের? মানে কিসের মানে পাবলিসিটি? মানে আপনারা কি কোনো মুভি স্টার নাকি যে লোকে কিছু বললে আপনাদের খুব গায়ে লাগবে? সত্যি কথা বলতে এত ভয় কিসের? মানে ভয়টা কি? মানে কেউ স্ক্রিনশট নেবে না? আপনি তো গালমন্দ করছেন, আপনি আপনার মতটা প্রকাশ করছেন। সেই মতের কেউ বিরুদ্ধাচরণ করলে করবে, গণতন্ত্রে তো সেটা সম্ভব। কেউ গালমন্দ করতে চাইলে করবে, কিন্তু তা বলে আপনি যদি আপনার মতটা প্রকাশ না করেন, আপনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কি উত্তর দেবেন? তো যারা এটা করছে, আমি তো আগেও বলেছি যে আমার ওই টুইটার ফোরামে প্রচুর ইস্টবেঙ্গল ফ্যান ব্লকড আছে, প্রচুর, যারা এই উল্টোপাল্টা আচরণ করে বা যাদের দেখে আমার মনে হয় যে এরা এজেন্টের সাথে কাজ করে, এরকম প্রচুর ইস্টবেঙ্গল ফ্যান আছে দেখবেন, যারা মানে তাদের পেশা দেখলেই বুঝবেন, মানে পরিষ্কার নয় তাদের লেখাপড়া, ব্যাকগ্রাউন্ড, তাদের পেশা পরিষ্কার নয়, এবং তারা বিভিন্ন প্লেয়ারদের হাওয়া দেয় সারাক্ষণ, মূলত ট্রান্সফার বাজারের সময়। তো বোঝাই যায় যে এরা অনেকেই বিভিন্ন এজেন্টের হয়ে কাজ করে, কিছু কমিশন টমিশন পায় কোনো প্লেয়ার যদি বিক্রি করতে পারে ইস্টবেঙ্গলে, বা যদি ধরুন ইস্টবেঙ্গল ফ্যানরা হইচই করলো, অন্য কোনো একটা ক্লাব তুলে নিল এই ফাঁকে, তো মনে হয় এরা কিছু পায় ঠায়। তো এরাই এক শ্রেণীর ফ্যান এরকম আছে। তো এদের নিয়ে বেশি ভাবলে আপনাদের কিন্তু চলবে না। এবার যেটা বলছি যে আজকে দেখলাম অনেক খবরের কাগজে বিষ্ণুকে নিয়ে অনেকে অনেক কথা লিখেছেন। তো বিষ্ণুকে নিয়ে তো আগে অনেক আলোচনা হয়েছে, তো ডিটেলসে যাব না আর। একটা কথা যেটা আগেও বলেছি, এখনও সেখানেই স্ট্যান্ড করছি, যে বিষ্ণু ওই ড্রিবলিং ছাড়া কিছু শেখেনি জীবনে। মানে ফুটবল খেলায় ড্রিবলিংটা একটা অঙ্গ, ঠিক আছে? অনেক কিছুর মধ্যে একটা অঙ্গ হচ্ছে ড্রিবলিং। তো বিষ্ণু ড্রিবলিং ছাড়া আর কিছু শেখেনি। এখন তাই আমি তো আগেও বলেছি যে আইএসএলের শেষের দিকে দেখবেন ওকে 45 মিনিটও মাঠে রাখতে পারছে না, এবং এই আরএফডিএলে দেখলেন তো সেমিফাইনাল ফাইনালে আজকে বিভিন্ন খবরের কাগজও নিন্দাও করলো। তো বিষ্ণুকে নিয়ে আমি আর ফালতু টাইম ওয়েস্ট করতে চাই না। যারা বিষ্ণুকে এনেছে, যারা প্রমোট করেছে, কোয়াদ্রাত বিনো, এরাই ওর ভবিষ্যতের দেখভাল করুক। আমি এটা বলবো না যে ইস্টবেঙ্গলের দারুণ ভবিষ্যৎ, দেখছি অনেকেই বলছে। তো যারা বলছে তারা ধরুন এটা পেশার তাগিদে বলছে, কেন এরা বেশিরভাগ যে ইউটিউব চ্যানেলগুলো চালায় সেটা তাদের পক্ষান্তর একরকম পেশা। এরা অনেকেই বলবে আমি অন্য কাজ করি, সেই কাজ করে খুব একটা এদের অর্থ উপার্জন হয় না, মানে পেট চলে না। হয়তো রুটির জোগান হয়, ডালের জোগান হয় না। ওই ডালের জন্য ইউটিউব চ্যানেল ফ্যানেল করতে হয় এদেরকে। তো তাদেরকে তো একটু মিষ্টি মিষ্টি কথা বলতেই হবে, না বললে তো ফ্যানরা আকৃষ্ট হবে না। তো তাই তারা এইসব বলতেই পারে যে এই প্লেয়াররা হেরে গেছে কিন্তু এরা
ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ, এরকম অনেক কিছু বলতে পারে। তো আমি আমার আগের অডিওতেই বলে দিয়েছি যে কোন কোন প্লেয়ারকে মোটামুটি আমার ঠিকঠাক লেগেছে ব্যক্তিগতভাবে এবং কাদের কাদের ভবিষ্যৎ আছে। কিন্তু একটা কথা আমি আবার রিপিট করব যে ইস্টবেঙ্গলের এই মুহূর্তে যে অবস্থা, মানে সরকারি স্কুলের থেকেও খারাপ অবস্থা ইস্টবেঙ্গলের যে কোচিং সিস্টেম। তো কোনো অল্প বয়সী ছেলে যদি ইস্টবেঙ্গলে এই মুহূর্তে জয়েন করে এবং সে যদি ইস্টবেঙ্গলের ক্লাব নিযুক্ত প্রশিক্ষকদের ওপর ভরসা করে খেলে, তার 2 বছরের মধ্যে খেলা পুরো শেষ হয়ে যাবে, মানে তার কেরিয়ার শেষ হয়ে যাবে, কোনোই উন্নতি হবে না। সেই জন্য আমি বারবার করে বলছি যে অন্য রাজ্যের অল্প বয়সী ছেলে ইস্টবেঙ্গলে এলে তার কিন্তু একটু সমস্যা আছে। কেননা ধরুন সে কলকাতায় থাকবে, কোথা থেকে সে ট্রেনিং ফ্রেনিং পাবে? তার ধরুন কেউ ধরুন মণিপুর থেকে একটা ছেলে এলো, সে হয়তো শিখেছে খেলা মণিপুরে, তার সব চেনাশোনা সব মণিপুরে। এবার কলকাতায় এসে সে তো কিছুই শিখবে না, যতক্ষণ সে ইস্টবেঙ্গলের কোচিংয়ে থাকবে, ইস্টবেঙ্গলে ক্লাব কোচিং, কিছুই শিখবে না। ওই 2 ঘন্টা ট্রেনিং করবে, সেলফি তুলবে, ইনস্টাগ্রামে কিছু রিল বানাবে, তারপর তো খেলা পড়েও যাবে। দেখেছেন তো আপনারা চুঙ্গার কী অবস্থা, মহেশ কোনো মতে টিকে আছে, মানে ওই স্টিফেন যা শিখিয়েছে সেইটা দিয়ে মোটামুটি কোনো মতোই চলছে, চুঙ্গার খেলা পড়ে গেছে। তো সেই জন্যই ইস্টবেঙ্গলে আগামী দিনে অন্তত পরের মরশুমে তাদেরই সফল হওয়ার সম্ভাবনা যারা লোকাল ছেলে। তার একটাই কারণ, এদের একটু স্থানীয় অভিভাবক আছে, এবং যদি কারো না থেকে থাকে সেক্ষেত্রে বলবো অবিলম্বে একটা প্রাইভেট টিউটর দরকার। কাদের, যেমন যাদের ধরুন সম্ভাবনা আছে এই মতো আইএসএলে ভালো করার, সে আপনার মৈতোষ বলুন, শ্যামল বলুন, দেবজিৎ রায় বলুন, সায়ন বলুন, বা আপনার গোলকিপার গৌরব বলুন, এদের প্রত্যেকের কিন্তু অবশ্যই দরকার একটা স্থানীয় প্রাইভেট টিউটর, ফুটবল টিউটর, মানে পার্সোনাল ট্রেনার না, পার্সোনাল ট্রেনার তো আশা করি এদের আছেই, সেটাও দরকার। মানে ফিটনেস ট্রেনিংয়ের জন্য এই ক্লাবের ট্রেনিংয়ের ওপর ভরসা করে থাকলে হবে না, কেননা রিজার্ভে তো কিছুই মনে হয় না সেরকম হয়। আর সিনিয়র টিমের ট্রেনার ফেনার তো 6 মাস কলকাতায় থাকে, 6 মাস স্পেনে থাকে, কোনো রকম সিরিয়াসনেস নেই। মানে বললাম না, মানে শিক্ষার কোনো রকম মানে ব্যাপার ঠ্যাপার নেই ইস্টবেঙ্গল ক্লাবে, শুধু হাউতাস আছে। তো এই ধরনের প্লেয়ারদেরকে, মানে ফিটনেস ট্রেনার রাখুক বা না রাখুক, এদের কিন্তু ব্যক্তিগত টেকনিক্যাল ট্রেনার, মানে ফুটবল ট্রেনার অবশ্যই দরকার। এবং যদি সম্ভব হয়, যদি শৈশবের কোচের থেকে তারা এই সার্ভিসটা পায় তো খুবই ভালো, যেমন সৌভিক রঞ্জন ভট্টাচার্যের থেকে নিচ্ছে, শ্যামল বেসরা নিচ্ছে কার্তিক কিস্কুর থেকে, এরকম বাকিদেরও কিন্তু খুবই দরকার। সে যতই প্রতিভাবান হোক, মানে মৈতোষ বলুন, শ্যামল বলুন, এরা যদি এইভাবে পার্সোনাল ট্রেনার না রাখে তাহলে কিন্তু আগামী 1-2 বছরের মধ্যে এরা ফুটবলটা পুরোপুরি ভুলে যাবে। কেননা এই মুহূর্তে আমি দেখছি না ইস্টবেঙ্গলে কোনো রকম মানে প্রপার স্কুলিং সিস্টেম। ওই সরকারি স্কুল, মানে ওই যাওয়া না যাওয়া সমান, শুধু অ্যাটেন্ডেন্সের জন্য যাওয়া, ট্রেনিং ফ্রেনিং কী হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা। আর একটা ব্যাপার নিয়ে শেষ করব, যে দেখে খুবই খারাপ লাগছে যে ইস্টবেঙ্গলের কোচরা, অফিসিয়ালরা, ফ্যানরা, মিডিয়া সবাই, ম্যাক্সিমাম ফ্যান, আমি বলবো 95% ফ্যান, এরা ওই আরএফ ডিলটাকে ভাবছে একটা টুর্নামেন্ট যেটা যেন তেন প্রকারণে জেতা উচিত ইস্টবেঙ্গলের, যেন তেন প্রকারণে, যেটা কোচ বিনো করেছে দেখবেন, মানে বারবার প্লেয়ার বদল করেছে, মানে জুগারির মতন কোচিং করেছে, মানে কোনো মা বাপ নেই কোচিংয়ের, মানে কোনোভাবে যদি একটা ম্যাচ উতরে যাওয়া যায়, পরের ধাপে যাওয়া যায়, টুর্নামেন্টটা জেতা যায়, সেইভাবে কোচিং করে গেছে। কিন্তু একটা ইউথ ডেভেলপমেন্ট টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হওয়া উচিত কতগুলো ব্যক্তিগত প্লেয়ার তৈরি হলো বা ডেভেলপ হলো। তো সেই দিকে বলবো খুবই বাজে কাজ হয়েছে ইস্টবেঙ্গলে, এবং সেই নিয়ে অনেক আলোচনাও হয়ে গেছে ওই চ্যাট ফোরামে, যে পার্সোনাল লেভেলে কোনো অ্যাডভান্সমেন্ট হয়নি। মানে আপনারা যদি দেখেন যে টিম ইস্টবেঙ্গল হয়তো কলকাতা ফেজ থেকে দিল্লি ফেজে গেছে, সেখান থেকে নাভি মুম্বাইতে গেছে, তারপর ফাইনালে উঠেছে, নেক্সট জেন কাপের জন্য কোয়ালিফাই করেছে,
তো টিম ইস্টবেঙ্গল এগিয়েছে, কিন্তু ব্যক্তিগত স্তরে প্লেয়ারদের খুব একটা উন্নতি হয়নি। ওই যাদের উন্নতি হয়েছে তারা ওই লোকাল ছেলে, এই আপনার শ্যামল বা গৌরব, যে গোলকিপার, মানে যাদের ব্যক্তিগত লোকাল কোচ আছে, বাকিদের কিছু হয়নি। কেন এইসব ছেলে যারা খেলছে তারা অনেকেই তো গত বছর থেকে ছিল ইস্টবেঙ্গল টিমে। তো তাদের কিন্তু আমি গত বছর মাঠে বসে দেখেছি, কেন গত বছরও যখন আরএফডিএল হয়েছে তখন একটা ব্যক্তিগত কাজে আমি কলকাতায় ছিলাম। তো এই নৈহাটি, ব্যারাকপুর, কল্যাণী ঘুরে ঘুরে অনেক খেলাই তখন দেখেছিলাম। তো সেই জন্য আমার পক্ষে সম্ভব মানে বোঝা যে ব্যক্তিগত স্তরে এদের কতটা কি উন্নতি হয়েছে কি হয়নি। তো এটাই আর কি বলবো, মানে আগামী দিনে এই মুহূর্তে আমি খুব একটা ভালো ভবিষ্যৎ দেখছি না ইস্ট বেঙ্গলের, সে বাকিরা যে যাই বলুক। আর একমাত্র আশার আলো হচ্ছে ওই স্থানীয় বাঙালি ছেলেরা, কেননা তাদের পক্ষে সম্ভব একটা স্থানীয় লোকাল কোচ রাখা। যারা বাইরের ছেলে তাদের পক্ষে খুবই অসুবিধা, কিন্তু মানে ধরুন একটা সিকিমের ছেলে, সে কলকাতায় এসছে, সে তো কিছুই চেনে না, জানে না কোথায়, মানে বিকেলে ধরুন ধরুন সকালে ক্লাবের কোচিং হচ্ছে, বিকেলে একটা কোথাও ট্রেন করবে, কিচ্ছু জানে না কলকাতায়। তো সেই দিক দিয়ে তাদের ওটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ। তো ইস্টবেঙ্গলের ওই একটাই ভরসা, যদি ওই স্থানীয় ছেলেরা, স্থানীয় অল্প বয়সী ছেলেরা স্থানীয় লোকাল পার্সোনাল ট্রেনার রাখে, তাহলে হয়তো কিছু একটা হলেও হতে পারে। বাকি আমি খুব একটা আশার আলো দেখছি না ইস্টবেঙ্গলে এই মুহূর্তে। আর এটাই বলার ছিল, ইচ্ছা থাকলে উপায় হয়। তো ক্লাবের তো এই মুহূর্তে আমি খুব একটা উপায় দেখছি না কিছু, মানে যারা রয়েছে ক্লাব কর্তারা বা আপনার ইনভেস্টারের তরফ থেকে, এখনও পর্যন্ত সেরকম আশাব্যঞ্জক কিছু আমি দেখিনি। ওই একটাই আশার আলো, যদি স্থানীয় প্লেয়াররা, এই মোহিত, শ্যামল, এরা যদি একটু ভালো করে। আর যারা বিদেশে আসবে দেখা যাক, 6টা স্লটের মধ্যে একটা স্লট তো নষ্ট করে দিয়েছে ক্লেটনকে রেখে, বাকি 5টা স্লটের বিদেশিরা কেমন হয় তার উপর অনেকটা নির্ভর করছে। তো দেখা যাক, মানে এখনও পর্যন্ত মনে হচ্ছে না আগামী আইএসএল ইস্টবেঙ্গল সুপার সিক্সে যেতে পারে। পুরোটাই নির্ভর করছে বাকি 5জন বিদেশি কীরকম হয় এবং এই স্থানীয় ছেলেরা কিভাবে উঠে আসে, সেইটার ওপর নির্ভর করে ইস্টবেঙ্গল হয়তো সুপার সিক্সে গেলেও যেতে পারে। আর এই মুহূর্তে হাই চান্স আছে ইস্টবেঙ্গল কিন্তু আগামী বছর মোহনবাগান সুপার জায়ান্টের কাছে একটা 6 গোলের খাবে একটা ম্যাচে, 5-6 গোল তো খাবেই। এবার 1-2 গোল যদি রিটার্ন দিতে পারে তাহলে হয়তো আপনার ওই রেকর্ডটা ভাঙলো না 1975-এ, কিন্তু ওই 5-6 গোল একটা খাওয়ার হাই চান্স আছে এখনও পর্যন্ত। মানে আজকের দিনে দাঁড়িয়ে, আজকে রোববার, আমার এখানে সন্ধেবেলা, তো আজকের রোববার সন্ধে অবধি কিন্তু এরকম পরিস্থিতি। দেখা যাক আগামী দিনে কি হয়, যে কোনো জিনিসের পরিবর্তন ঘটতেই পারে, তো দেখা যাক কি হয়। সকলে ভালো থাকবেন।